আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় তদন্ত কমিটি, আগারগাঁও মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। আওয়ামী ফ্যাসিস্টদের দোসর সাংবাদিকরা যাতে মিডিয়ায় থাকতে না পারে বললেন তথ্য উপদেষ্টা, কোনো সাংবাদিক ক্ষমা চায়নি মন্তব্য। নির্বাচনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বিএনপি ও জামায়াতের আহ্বান, আওয়ামী লীগকে প্রতিহত করতে জাতীয় পার্টিকে বাইরে রাখার দাবি। এবং ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান, আগামীর পদক্ষেপে অনুপ্রেরণা যোগাবে বলে আশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ জন। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির খান। নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। ওই ঘটনার ২.৫ ঘণ্টা পর বিকেল ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল সেবা চালু হয়। সন্ধ্যা ৭:১৫টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়। শাকের আদনান জানাচ্ছেন। দুপুর 12:30টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলারের একটি রাবারের বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম নামে এক পথচারীর মাথায় আঘাত হানে। এতে ৩৫ বছর বয়সী কালাম ঘটনাস্থলেই নিহত হন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। পুলিশ বলছে খুলে পড়া ওই প্যাডের ওজন প্রায় ৫০ কেজি। আবুল কালাম ওই সময় ফুটপাতের দোকানে চা খাচ্ছিলেন। মেট্রোতে উঠতেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। তারপর এসে দেখি যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এসে দেখি যে এক ভাইয়ের উপরে আপনার মেট্রো রেলে যে রাবার বেয়ারিং রয়েছে ওই ধরনের একটা জিনিস সোনার উপরে পড়ছে। বেয়ারিং প্যাড ওইটা তার মাথায় পড়ে এবং সে স্পট ডেড হয়, সাথে সাথে মারা যায়। ওই ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির খান। ২ সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। 2 সপ্তাহের মধ্যে। এবং এই কমিটি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে। ডিজাইনের সমস্যা হইতেও পারে, ওটা আমি এখন রুল আউট করতে পারি না, বলতে পারি যে না বা এটা ডিজাইনের সমস্যা, তো তারপর কনস্ট্রাক্টেবিলিটিও হইতে পারে। বিকেলে পিলারে প্যাড স্থাপনের কাজ শুরু হয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ফার্মগেটে মেট্রো রেল লাইনের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সে সময় প্রায় ১১ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান সিজেসিসি জেনারেল শাহির শামসাদ মির্জা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে জেনারেল শাহির শামসাদ পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টদের দোসর সাংবাদিকরা এখন যারা বিভিন্ন মিডিয়া হাউসে রয়েছেন তারা যেন থাকতে না পারেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল তাদের অতীত কর্মকাণ্ডের জন্য বারবার ক্ষমা চাইছে, কিন্তু কোনো সাংবাদিক কোনো ধরনের ক্ষমা চায়নি। ওবায়দুল রশিদ জানাচ্ছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্সে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বক্তব্য এবং প্রশ্নোত্তর পর্বে তিনি সাংবাদিকদের জন্য 2 দিনের ছুটির আহ্বান জানিয়ে বলেন, সকল মিডিয়া হাউসের সাংবাদিকদের জন্য নবম গ্রেড থেকে বেতন কাঠামো ঠিক করতে চান তিনি। সাংবাদিকদেরও তো কিছু দায়িত্ব আছে, যে অপসাংবাদিকদের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হন এবং তারা যাতে এই যারা অপসাংবাদিকতা করে ফ্যাসিস্টের দোষর ছিল তাদেরকে যাতে এই হাউসগুলোতে যাতে কোনোভাবে তারা না থাকে। একটা রাজনৈতিক দল ক্ষমা চাচ্ছে বারবার, কিন্তু আপনারা সাংবাদিকদের থেকে গত 15 বছরে ভূমিকার জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখেন। ওই সময় ভায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা ভায়োলেন্স করতে দিব না, কিন্তু খুব বেশি লাভ হইল, বরং যারা ভায়োলেন্স করবে আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে, তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয়। রাজনৈতিক দলগুলোর সংঘাত বিষয়ে তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন তার বিশদ ব্যাখ্যা দেন এই অনুষ্ঠানে। আমি বলছি যে বাংলাদেশে যেই ধরনের ক্রাইসিসগুলো ডেভেলপ করতেছে, প্রধান উপদেষ্টা থাকার কারণে, আস্থার কারণে জুলাই সনদ অন্তর্ভুক্ত এটার মধ্যে রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়াচ্ছেন, কিন্তু যখন উনি চলে যাবেন এই সংঘাত যেই ক্ষেত্রগুলো তৈরি হয়েছে, পরবর্তী সরকার এসে এটা আসলে মোকাবেলা করতে পারবে কিনা, এই সংঘাতের সাথে ধর্মীয় যেই চেতনা বা আবেদন এটা যদি যুক্ত হয় তাহলে এটা কোন জায়গায় গিয়ে ঠিক, কারণ এটা মাজার নিয়ে একটা আলোচনা চলতেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। রাজধানীতে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে 2 দলের নেতারা বলেছেন, দেশ গঠনের মূল ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে পারলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না। এনসিপি নেতারা আবারও বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। আর আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচন থেকে জাতীয় পার্টিকে বাইরে রাখার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। 2018 সালে কোটা আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের 4th প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সাংঘর্ষিক রাজনীতির পথ পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান তারা। নির্বাচনকে যদি বাধাগ্রস্তে যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে যেটা অমিল থাকবে, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণের ম্যান্ডেট নেব, আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্নে আমরা এক থাকব। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। জাতীয় পার্টি নির্বাচনের অংশ নিলে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে বলে মনে করেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। নির্বাচন বিলম্বিত হলে রাজনীতিবিদদের জন্য বিপর্যয় নেমে আসবে বলে জানান তারা। নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিন, কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কাজে বাংলাদেশকে আজকে দাঁড় করাতে হলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ রাখার রাজনৈতিক ব্যবস্থা লাগবে, আর সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা, এবং সেই জায়গাটা আমরা তৈরি করতে সবাই মিলে ভূমিকা রাখবো। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে সম্ভব নয় উল্লেখ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নির্বাচনের তাগিদ দেন নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান পেলেন 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কার। তাদের পুরস্কার তুলে দেন ফজলুল হকের পরিবারের সদস্য সহ দেশবরেণ্য ব্যক্তিরা। আলোচকরা বলেছেন, দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণে কীর্তিমান ব্যক্তিত্ব ফজলুল হকের সৃষ্টিশীল সংগ্রামী জীবন অনুকরণীয়। সম্মানজনক এই স্বীকৃতি আগামী পদক্ষেপে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন পুরস্কার প্রাপ্তরা। লালা নসীন জানাচ্ছেন।
দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। চলচ্চিত্র পরিচালনা ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় 2004 সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি। দেশের চলচ্চিত্র অঙ্গনের মর্যাদাপূর্ণ এই পুরস্কারের 22তম আসর চ্যানেল আই স্টুডিওতে। আলোচনা পর্বে বরেণ্য এই ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশ বরেণ্য ব্যক্তিত্বরা। যিনি আমাদের চলচ্চিত্রের অগ্রদূত ছিলেন, আর আমরা তারই পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছি। তা আশা করব যে আগামীতে উনি জাতীয় পুরস্কার 21 পদক কিংবা স্বাধীনতা পদক পাবেন। এক অগ্রগামী স্বপ্ন সারথী, অগ্রগামী সৈনিকের নাম ফজলুল হক। যতদিন এদেশের চলচ্চিত্র অঙ্গন থাকবে, চলচ্চিত্র সাংবাদিকতা থাকবে, ততদিন ফজলুল হক সমুজ্জ্বল থাকবেন। সেই সময় তিনি যে চলচ্চিত্র, যে মানুষ, যে গঠন, যে সমস্ত করে দিয়ে গেছেন, সেটা তার জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকব। স্বাধীনতা পুরস্কার, 21 পদক, এই ধরনের পুরস্কারগুলোতে যেন তাকে অন্তর্ভুক্ত করা হয়। সেই মানুষটির কর্মের ধারাটাকে কিভাবে আসলে আমরা রাখতে পারি আমাদের সঙ্গে। 1950 সালে তিনি সিনেমার পত্রিকা করার কথা চিন্তা করেছেন, যেটা আমরা এখন কল্পনা করতে পারি না। ঘোষণা আসে রাষ্ট্রীয় উদ্যোগে দেশের সব শিল্পকলা একাডেমিতে ফজলুল হকের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনেরও। আমি মনে করি শুধু ঢাকায় দেখিয়ে লাভ নেই, সারা বাংলাদেশে এটা দেখানো দরকার। প্রতিটা শিল্পকলা একাডেমিতে আমি যে প্রজেক্ট নিয়েছি, সেই প্রজেক্টের প্রথম দিকেই আমি এই ফজলুল হকের সেই ডকুমেন্টারি সব জায়গায় দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যানেল আই শুরু করুক, যারা বিস্মৃতির অতল তলে হারিয়ে যাচ্ছেন তাদের নিয়ে একটা নবযাত্রা। আগামীর মানুষ জানতে পারুক যে উজ্জ্বলতম অধ্যায় আমাদের পিছনে কি ছিল। তিনি 20 বছরে একটা সিনেমা নামের একটা শব্দের সে স্বপ্ন দেখেছে আর কি। তার মানে এই যে আমরা বলছি অগ্রপথিক, তার মানে আমরা বলছি যে ইতিহাসের একটা বিশেষ ব্যক্তিত্ব। এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি। এবছর চলচ্চিত্র পরিচালনায় পুরস্কারে ভূষিত হলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি আর চলচ্চিত্র সাংবাদিকতায় সাংবাদিক আলিমুজ্জামান। যে পুরস্কারটি আমি পেয়েছি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। এত অল্প সময়ে এই পুরস্কারটা আসলে এতটুকু যোগ্য কিনা আমি জানি না, আমি কতটুকু ভালো ছবি বানাতে পারি, বাট আমি চেষ্টা করছি ভালো ছবি বানানোর জন্য। সৃষ্টিশীল, কর্মমুখর ও স্মরণীয় এক জীবনের পাশাপাশি পারিবারিক ফজলুল হকের অনন্য জীবনের কথা তুলে ধরেন পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। মানুষটার মধ্যে এত গুণ ছিল, মানে শুধু কিন্তু প্রফেশনাল লাইফে না, তার কিন্তু ব্যক্তিগত জীবনেও কিন্তু উনি কিন্তু একটা অন্য মানুষ ছিলেন। এই যে ওই অন্য মানুষটাকে আজকে স্মরণ করছি একটি কারণে, কারণ আমাদের কিন্তু সেটাই দরকার, কে কী অবদান রেখে গেল এই সমাজে আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য, সেটাই মুখ্য এবং সেটাই কিন্তু আমরা স্মৃতিচারণ করি এবং তাকে ধরে রাখি, এবং এই ধরে রাখাটা যেন আমরা ভবিষ্যতে আরও বেশি করি এবং ফজলুল হককে, তার স্মৃতিকে আমরা যেন জাগ্রত রাখি। আমরা বাবা অনেক প্রজেক্টে কাজ করেছেন, জীবনে সফলতা পেয়েছেন বেশি, অসফলও হয়েছেন কিছু জিনিসে, কিন্তু তারপরেও আমার বাবা যা চাইতেন আমার মনে সেসব অনেক কিছু ধরে রাখতে পেরেছেন আমার বড় ভাই ফজলুর সাগর। উনি যা করতে পারেননি, খাবার দাবারটা সাগর ভাই এত বছর ধরে টিকিয়ে রেখেছেন। আমি নিজে রান্নার জগতে গিয়েছি, আমার ভাই আরেকজন আর্কিটেক্ট ছোট ভাই, সে দেশের জন্য এখন কাজ করছে, গরিবদের জন্য কাজ করছে একটা সংস্থার মাধ্যমে। আমার মনে আমাদের এই পরিবারের সবাই মিলে আমার বাবা যেসব স্বপ্ন দেখতেন সেই স্বপ্নগুলো হয়তো সফল করার চেষ্টা করছি। 2004 সাল থেকে এ পর্যন্ত 44 জন চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক পেয়েছেন সম্মানজনক এই পুরস্কার। আয়োজনে প্রদর্শন করা হয় শহীদুল হক সাচ্চু পরিচালিত ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র সম্মুখযাত্রী ফজলুল হক। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। সীমান্ত সংঘাত নিরসনে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সই প্রত্যক্ষ করেছেন ট্রাম্প, আনোয়ার ইব্রাহিম। বিরতির পর আবারও আমন্ত্রণ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সত্য ও ন্যায়ের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেমদের ভূমিকা ছিল এবং এখনও আছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনার জন্য 31 দফা দিয়েছেন। দুপুরে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ইমাম মুয়াজ্জিম ও ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় আরও বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং অন্যরা। মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত। আগে টাকা, যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছেন, সেই টাকা আগে ফেরত দেন। তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না, তারপরে আলোচনা হবে। ষড়যন্ত্র চতুর্দিকে, অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দাবাজরাও আছে। ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, স্বাভাবিক নির্বাচন দরকার। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সীমান্ত সংঘাত নিরসনে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। চুক্তি সই প্রত্যক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আসিয়ান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এশিয়ায় এবারের সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। এবারে কৃষি সংবাদ। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ভোলার জেলেরা নদীতে ইলিশ শিকারে নামছেন। জেলে, পাইকার আর আড়তদারদের হাঁক ডাকে আবারও মুখর হয়ে উঠছে নদীতে। কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লে বিগত দিনের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা। এবারে প্রকৃতি সংবাদ। সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে হরিণের মাংস ফাঁদ সহ এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে নলিয়ান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে 106 কেজি হরিণের মাংস, প্রায় 200 মিটার হরিণ শিকারের ফাঁদ সহ শিকারীকে আটক করা হয়। পরে তাকে কালাবগি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ব্যবহার করে শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডায় পণ্যের উপর আরও 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজ্ঞাপনটিকে তিনি প্রতারণা ও শত্রুতামূলক বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি লিখেন, তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের উপর আরও 10% শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে কানাডার সব পণ্যের উপর 35% মার্কিন শুল্ক রয়েছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে সোমবার চট্টগ্রামে শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। ঐতিহাসিক সিআরবিতে দু দলের অধিনায়কের ট্রফি উন্মোচন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সত্য ও ন্যায়ের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেমদের ভূমিকা ছিল এবং এখনও আছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনার জন্য 31 দফা দিয়েছেন। দুপুরে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ইমাম মুয়াজ্জিন ও ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় আরও বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও অন্যরা।
তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যে বাংলাদেশের মুসলমান, ইসলাম ধর্ম এবং এই 31 দফা কর্মসূচির মধ্যে আগামী দিনে বাংলাদেশে আপনাদের আমাদের জন্য যে কাজগুলো আছে উনি 31 দফার মধ্যে উনি বিস্তারিত উল্লেখ করেছেন। জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে ইনস্টিটিউট অফ ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি ICCES। আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উদযাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাড্ডা ক্যাম্পাসের লেকচার থিয়েটার হলে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের সম্পৃক্তকরণ জলবায়ু কার্যক্রমে ICCES। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। এছাড়া অনুষ্ঠানে ছিলেন ICCES এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন সহ অন্যরা। বৈশ্বিক কূটনীতি, যুক্তি নির্ভর আলোচনা ও নেতৃত্ব বিকাশের আদর্শকে এগিয়ে নিতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 4th DRMC মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের সভাপতি ও প্রভোস্ট হিউ গিল। 3 দিনব্যাপী আয়োজিত কনফারেন্সে জাতিসংঘের আদলে 14টি কমিটির অধিবেশনে দেশের 50টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 450 জন প্রতিনিধি অংশ নেয়। কনফারেন্সে অংশগ্রহণকারীরা বন্ধুত্বপূর্ণ উপযুক্ত পরিবেশে জাতিসংঘের কার্যক্রম অনুশীলন, সামাজিক যোগাযোগ দক্ষতা, গবেষণামূলক কাজ করার সুযোগ লাভ করে। এবার খেলার খবর। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় তদন্ত কমিটি। আগারগাঁও মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। আওয়ামী ফ্যাসিস্টদের দোষর সাংবাদিকরা যাতে মিডিয়ায় থাকতে না পারে বললেন তথ্য উপদেষ্টা। কোনো সাংবাদিক ক্ষমা চায়নি মন্তব্য। নির্বাচনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বিএনপি ও জামায়াতের আহ্বান। আওয়ামী লীগকে প্রতিহত করতে জাতীয় পার্টিকে বাইরে রাখার দাবি। এবং ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান। আগামীর পদক্ষেপে অনুপ্রেরণা যোগাবে বলে আশা। প্রিয় দর্শক, চ্যানেলের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।